দর্শক স্বাগতম। বলা হয়ে থাকে বাংলাদেশি প্রবাসীরা এখন শুধুমাত্র রেমিটেন্স পাঠিয়ে সহায়তা করছেন না, বরং তারা হয়ে উঠেছেন বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ গঠনে এক রূপান্তরকারী শক্তি। বিশ্বের ১৬২ দেশে প্রায় ১,৩০,০০,০০০ প্রবাসী বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা আর্থিক সম্পদ, দক্ষতা এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা, প্রযুক্তি এবং স্বাস্থ্য খাতে উন্নয়নের ভূমিকা রাখছে। প্রবাসে পরবাসের আজকের আয়োজনে আমরা কথা বলবো সৌদি আরবের ইনভেস্টর জনাব মোহাম্মদ হাসান আক্তারের সাথে। ডেকে নিচ্ছি তাকে। ভাইয়া, স্বাগতম। কেমন আছেন? জি, ভালো আছি। ধন্যবাদ মাসুক ভাই, ধন্যবাদ আরটিভিকে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, আমাদের প্রবাসীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, আরটিভিতে আসার জন্য। একদমই আপনাদের কথাগুলো শোনার জন্য এবং দর্শককে শোনানোর জন্য আমাদের এই আয়োজন, এবং ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনাকে আমরা এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব জানার চেষ্টা করব। একদম শৈশব থেকে আসি, তাই না? কেমন ছিল শৈশব? শৈশব তো সবসময় বরাবর ভালো থাকে সবারই। আমার ভুল না হয়ে থাকলে চাঁদপুরে জন্ম আপনার? জি, আমার জন্ম চাঁদপুর ফরিদগঞ্জে আমার জন্ম, আমার সাহেবগঞ্জ গ্রাম। তো ওখান থেকে আমার বড় হওয়া। ওখান থেকে আমি এইচএসসি কমপ্লিট করার পরে আমি 97-এ আমি সৌদি আরব চলে যাই। আচ্ছা। তো তারপর থেকে আজ পর্যন্ত তো সৌদিতে আছি দীর্ঘ একটা সময়। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 21 বছর। 21 বছর, মানে একদমই যৌবনের যে সময়টা আসলে বিভিন্নভাবে কাজে লাগানো যায়, দেশেও যেটা কাজে লাগাতে পারতেন, আপনি সেই সময় আসলে বেছে নিলেন এমন একটা পথ যেখানে আপনি গিয়ে নিজেকে আরো আবিষ্কার করলেন নতুন নতুন ভাবে। জি, সত্যি এমন। আসলে আমার বয়স যখন 21, তো আমি এখানে ভাবছিলাম যে কিছু একটা করব। প্রবাসে যাওয়ার ইচ্ছা ছিল না। আচ্ছা। তো তারপরও ফ্যামিলি থেকে বলছিল যে না, তোমার জন্য মনে হয় প্রবাসটাই ভালো হবে, এখানে তো আমার সুযোগ সুবিধা নেই। তো মূলত বাবা মার মন রক্ষার্থে আমি প্রবাসে গেছি। তো যাওয়ার পরে দীর্ঘ একটা সময় আমাকে স্ট্রাগল করতে হয়েছে। তো একটা সময় ইনশাল্লাহ আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি সবার মধ্যে নিজেকে ছড়াই দিয়েছি, আমার বাংলাদেশি ভাইদেরকে সাথে নিয়ে আমার প্রতিষ্ঠান, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করেছি এবং কি এখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি করতে পেরেছি, সবার পাশে থাকতে পেরেছি, ফ্যামিলির পাশে, আত্মীয় স্বজনের পাশে। সেজন্য এখন আমি নিজেকে ভালোই লাগে। আসলে বিফলতার গল্পগুলো অসুন্দর হয় একটা সময়, কিন্তু কিছু সময় সুন্দরও হয়ে ওঠে যখন মানুষটা সফল হয়। তখন পিছনে ফিরে তাকালে বিফলতার গল্পগুলো এক একটা শক্তি, এবং সেই ধাপগুলো পার করে যে সফল হয়েছে এটা আসলে অনুপ্রেরণা। আপনার কাছে জানতে চাইবো, আপনি বললেন যে দেশে কিছু কাজ করার চেষ্টা করেছেন, কি কি করার চেষ্টা করেছিলেন? প্রথমে চাইছিলাম যে একটা নিজের বিজনেস করব। তো সেই ধরনের অত বড় ক্যাপিটাল আমার কাছে ছিল না। আচ্ছা। তো তারপর আমি কিছু কাজ শিখলাম। বিশেষ করে তখন তো টাইপ, শর্ট হ্যান্ড এগুলো শেখার খুব একটা সময় ছিল, প্রচলন ছিল। তো আমি সেক্ষেত্রে কম্পিউটার, টাইপিং, শর্ট হ্যান্ড কিছু কাজ শিখলাম। সেই সাথে ড্রাইভিংটাও শিখলাম, আরও কিছু কাজ শিখলাম। আমি মোটামুটি আমি চলার মতো একটা পরিস্থিতি তৈরি করে আমি তারপরে এই প্রবাসে গেছি। তার মানে আমরা বলতে পারি যে আপনি স্কিল ডেভেলপ করে তারপরে দেশের বাইরে গিয়েছেন, যে জিনিসটা আসলে বর্তমান সময় এখনো এসে সচেতনভাবে মানুষ করছে না অনেক সময়। সেটাই। কি কি স্কিল আসলে ডেভেলপ করে দেশের বাইরে যাওয়া উচিত? বিশেষ করে সৌদি আরবে গেলে কি কি সুযোগ রয়েছে, কোন কোন স্কিলের? আসলে সৌদি আরবে এখন কর্মসংস্থানের জন্য বিশাল একটা অপরচুনিটি। তো আমি বলবো যে আমাদের বাংলাদেশ থেকে বিশাল একটা শ্রম বাজার সৌদি আরবে অলরেডি আছে। আরও অনেকে যাওয়ার জন্য কিন্তু একটা প্রিপারেশন নিয়ে নিছে অলরেডি। যারা যাবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই কোনো না কোনো একটা কাজ শিখে যাবেন। বিশেষ করে এখন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এগ্রিকালচার খাতেও অনেক বিশেষ যারা কাজ জানে, বুঝে, তাদের জন্য বিশাল অপরচুনিটি সৌদিতে। আপনারা আসতে পারেন, বাট কোনো কাজ শেখা ছাড়া বিদেশে যাওয়া মানে হলো আপনি অ্যাটলিস্ট 2 বছর আপনি বিদেশে কষ্ট করতেই হবে আপনাকে। সেক্ষেত্রে হয়তো আপনি লোড আনলোড, ক্লিনার, বিভিন্ন একদম লো ক্লাস জবগুলো আপনি করতে হবে, করে একটা জায়গা আপনাকে তৈরি করতে হবে। সেটা একটা বিশাল, যে 2 বছর আপনি ওখানে শ্রম দিবেন, তার চেয়ে আপনি এখানে 6 মাস কাজ শিখে আপনি নিজের ভবিষ্যতও গড়েন, দেশেরও সুনাম রক্ষা করেন। খুব সুন্দর একটি কথা বলেছেন, এবং এটি এত গঠনমূলক যে যারা শুনবে তাদের অবশ্যই এভাবেই এগিয়ে যাওয়া উচিত, যে 2 বছর ওখানে গিয়ে পরিশ্রম করার চেয়ে এখানে 6 মাস আমি কাজটা শিখে যাব। কাজ শিখলে আপনার অনেক দিকে ভালো হচ্ছে। আপনি 2 বছর কাজ করার পরেও তো আপনার গ্যারান্টি নাই যে আপনি ভালো কিছু হবে। একদম একদম। অনেক আছে যে 10 বছর কষ্ট করতেছে, কিছু করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে 6 মাস যদি এনি কাইন্ডস অফ জব, আপনি রাজমিস্ত্রি হোক, কাঠমিস্ত্রি হোক,
কোনো কাজ আপনি যদি এখান থেকে শিখে যান, কিন্তু অবশ্যই আপনার ওখানে ভালো একটা অপরচুনিটি আছে আপনাকে সামনে এগিয়ে যাওয়া। আপনি যখন গেলেন শুরুতে আসলে কি ধরনের ছিল জীবনযাপন? একটু কঠিন তো ছিল অবশ্যই। আমি আসলে যখন সৌদিতে গিয়েছি তখন খুবই খারাপ সময় সৌদি আরবে, আচ্ছা। বিশেষ করে শ্রমবাজারে খুবই ক্রাইসিস জবের। তো আমি ইলেকট্রিক্যাল ফোরম্যান হিসেবে গিয়েছিলাম। আচ্ছা তো যে ফ্যাক্টরিতে আমি গিয়েছি, যাওয়ার পরে দেখলাম ফ্যাক্টরিটা সিটি কর্পোরেশন থেকে ক্লোজড। আচ্ছা, তো আনফরচুনেটলি আমি ওখানে গিয়ে মানে একটা হতাশ, একদম গিয়ে একটা ধাক্কা খাওয়া। তারপর আমাকে কোম্পানি থেকে বললো যে তোমাকে ডিপোর্ট করে দিই আমরা, যেহেতু এখন ফ্যাক্টরি বন্ধ। তো আমি বললাম যে, রিকোয়েস্ট করলাম যে অ্যাটলিস্ট একটা সময় দাও আমাকে, আমি ট্রাই করি আনাদার কোনো জবের জন্য। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি অনেক চেষ্টা করলাম। তো তখন সৌদি মার্কেটে জবের খুব ক্রাইসিস, কোনোভাবে পাচ্ছিলাম না। তারপর কোনোভাবে একটা জব আমি ম্যানেজ করে মোটামুটি 1 বছর সেখানে ছিলাম। তারপর থেকে আমি মোটামুটি বিজনেসের সাথে রিলেটেড হয়ে যাই। আচ্ছা। তো সেক্ষেত্রে বিভিন্ন বিজনেসের সাথে আমি আসলে অনেক ধরনের বিজনেস করছি। প্রথমে আমি বিজনেসের সাথে স্টার্টিংয়ে আমি মোবাইল বিজনেসটাই পছন্দ করছিলাম। মোবাইল বিজনেসের সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করছি। তো একটা টাইমে সৌদি গভর্নমেন্টের রুল অনুযায়ী তো সৌদি ছাড়া তো মোবাইল বিজনেস বন্ধ হয়ে গেল। আচ্ছা। তারপর মূলত আমি মোবাইল বিজনেসে থাকা অবস্থায় আমি ট্রাভেলসের বিজনেসটা করা শুরু করেছিলাম। যখন হ্যাঁ, ওটা 2008-09 এরকম। 8-9 জি। তো তারপর 10-12 বছর পরে বলা যায়। তো তারপর আমি যখন বন্ধ হয়ে গেল তখন আমি ট্যুরিজম খাতটাকে বেছে নিলাম। এবং আমি এখন ওটার সাথে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। একদমই দুই মেরুর দুইটা ট্র্যাক, একটা হচ্ছে মোবাইল বিজনেস আর একটা হচ্ছে ট্যুরিজম বিজনেস। এই যে এক মেরু থেকে আরেক মেরুতে এসে কাজ করা এবং সফল হওয়া, এর ভেতরের পরিশ্রমের গল্পগুলো একটু ছোট্ট করে শুনি। আসলে আমি ছোটবেলা থেকে খুব পরিশ্রমী। আমি যে কাজটা আমার সামনে নেই, আমি কাজটার প্রতি খুব বেশি প্রায়োরিটি দিই এবং আমি কাজের পিছনে প্রচুর শ্রম দিই, যতক্ষণ পর্যন্ত না আমি এটাতে সাকসেস না হব। আচ্ছা। আমার আসলে বিফলতার গল্প খুবই কম আমি বলবো, কারণ আমি যে কাজটাকে সামনে নেই ওটাকে আমি খুব সিরিয়াসলি করি। বাহ, এটা অনেক বড় একটা পাওয়ার আমি বলবো। জি, অবভিয়াসলি আমি ট্যুরিজম বিজনেসে যখন আমি আসছি তখন বাংলাদেশিরা এত বেশি ছিল না। আচ্ছা। তো এখন বাংলাদেশিরা অনেক এই খাতে অনেক বাংলাদেশিরা বিনিয়োগ করতেছে। অলমোস্ট এখন মোটামুটি সৌদির একটা খুব মানে পপুলার বিজনেস এটা। আচ্ছা। অনেকেই এই বিজনেসে আসতেছে। আলহামদুলিল্লাহ আমি এই বিজনেসে আসছি তখন কিন্তু খুব এতটা কম্পিটিশন ছিল না বিজনেসে। এখন খুবই কম্পিটিশন বিজনেস। তারপরেও আমি এই বিজনেসের এই বাজারের মধ্যে আমি সবার থেকে ভালো আছি। আলহামদুলিল্লাহ, শুনেই ভালো লাগছে যে আপনি বেশ ভালো আছেন। আপনার কাছে জানতে চাইবো ভাইয়া, যে একদম শূন্য থেকে শুরু হয়েছিল বলতে গেলে। সৌদি আরবে যাওয়ার পর অনেক রকম পরিশ্রম করে একটা জায়গায় এসে থিত হলেন এবং সেই জায়গায় সফল হলেন। এখন আপনি অন্যকে চাকরি দিচ্ছেন এবং হয়েছেন ইনভেস্টর। এই যে ইনভেস্টর হলেন, এর মধ্যে নানা ধরনের প্রতিবন্ধকতা তো অবশ্যই ছিল। সৌদিতে ইনভেস্টরের ক্ষেত্রে তেমন কোনো প্রতিবন্ধকতা নাই আমি মনে করি। এটা খুবই সিম্পল। ওখানে কি সিস্টেম অনেক সহজ? বর্তমানে আমাদের এই কিং মোহাম্মদ বিন সালমান, ওনাকে আমি স্পেশালি তাকে থ্যাঙ্কস দেবো যে বাংলাদেশি বা ফরেনারদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন উনি, আমাদেরকে ইনভেস্ট করার সুযোগ দিয়েছেন। একটা সময় ছিল আমরা ব্যবসা করতাম কফিলের নামে, যেটাকে কভার আপ বিজনেস বলতো। তো আমাদের বিজনেসে আমরা কখনোই বলতে পারতাম না যে আমি এই বিজনেসের ওনার বা আমি এই প্রতিষ্ঠানের মালিক, এটা কখনো বলার সুযোগ ছিল না। বেসিক্যালি আমাদেরকে যা কেউ জিজ্ঞেস করলে আমরা বলতাম যে আমি এখানে জব করি। তো এই কভার আপ বিজনেসটা সৌদি গভর্নমেন্ট অনেক ট্রাই করছিল যে মানে বিভিন্ন আইন করে ফোর্স করে বন্ধ করার জন্য। তো সেক্ষেত্রে যেহেতু এক পর্যায়ে আর বন্ধ হচ্ছিল না, তখন তিনি এই সুযোগটা দিয়ে দিয়েছেন। আর এই সুযোগ দেওয়াতে আমরা বাংলাদেশিরা বিশেষ করে খুবই উপকৃত হয়েছি। আমাদের বাংলাদেশিরা এখন খুব দ্রুত ব্যবসা বাণিজ্যে খুব ইনভেস্টর হয়ে তাদের নিজের নামে ব্যবসা করে সৌদি আরবে মোটামুটি একটা স্থান তৈরি করে ফেলছে অলরেডি। আচ্ছা, সৌদি আরবে আসলে কোন কোন খাতে এখন সবচেয়ে বেশি বিনিয়োগের সুযোগ রয়েছে? বিনিয়োগ আমি সৌদিতে বলবো যে সৌদিতে এখন বিনিয়োগ করলে মোটামুটি ম্যান পাওয়ার বিজনেসের খুব সুযোগ আছে। বিকজ 2034-এ ওয়ার্ল্ড কাপ আয়োজন করতেছে সৌদি। তো সেই ক্ষেত্রে বিশাল একটা কর্মযজ্ঞ চলতেছে সৌদি গভর্নমেন্টের। এটা অলমোস্ট সৌদির বিভিন্ন এরিয়াতে স্টেডিয়াম তৈরি হচ্ছে এবং রিসেন্টলি একটা স্টেডিয়াম বানাচ্ছে যেটা খুবই মানে আনকমন, এর আগে কোনোখানে নেই। একদম হাইলি একটা রিচ বিল্ডিংয়ের উপরে। তো
এই কর্মযোগ্যগুলোর মধ্যে বিশাল একটা শ্রমবাজারের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা সুযোগ আমাদের বাংলাদেশিরা নিবে, অলরেডি তারা আছে এই খাতে অনেকেই, তো ভবিষ্যতে আরো বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। অবশ্যই আমরাও সেটাই আশা করি, কিন্তু আমরা আসলে আরো আশা করি যে বাংলাদেশিরা গিয়ে সেখানে শুধু শ্রমিকই হবে না, তারা তাদের মেধাকে এবং পরিশ্রমকে আরো উচ্চতর পর্যায়গুলোতে ছড়িয়ে দেবে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? সৌদি আরবে আপনার সাথে যখন গল্প করছিলাম আপনি বলছিলেন যে টেক এরিয়াতে অনেক দেশের বাইরের লোকজন কাজ করছে, কিন্তু সেখানে বাংলাদেশিরা কম। আসলে সেটার মূল একটাই কারণ, আমি বলবো একটাই কারণ, যে আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে মিডল ইস্ট মানে একদম শুধু শ্রমিকের কাজ। একদম, এটা আমাদের হয়তো একটা দীর্ঘদিন থেকেই আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। এখন আমরা মিডল ইস্ট বলতে বুঝি যে মিডল ইস্ট মানে শ্রমিক। তো মিডল ইস্টের মধ্যে বড় বড় ব্যবসায়ী আছে, আচ্ছা, তারপরে বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু এগুলো কেউ হাইলাইট করে না। তো না করার কারণে মানুষের ভিতরে ওই যে আপনি বললেন মাইন্ডসেট আপ হয়ে গেছে যে এখানে শ্রমিক। তো যারা ইয়ং জেনারেশন একটু পড়ালেখা করতেছে, পড়ালেখা করার পরে সে ভাবতেছে যে আমি মিডল ইস্টে যাবো, পড়ালেখাই যদি করছি তাহলে আমি মিডল ইস্টে যাবো কেন, আমি ইউরোপ আমেরিকা যাবো। তো ওই কারণে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের বাংলাদেশিরা কোনো অবদান রাখতে পারতেছে না। কিন্তু আপনি বলছিলেন যে সম্ভাবনা প্রচুর, সম্ভাবনা প্রচুর স্টিল এখন আমাদের প্রচুর সৌদিতে, বিশেষ করে আইটি সেক্টরে বা টেকনিক্যাল সেক্টরগুলোতে আসলে অনেক লোকের দরকার। আচ্ছা, কিন্তু এখানে এই প্রফেশনগুলোতে সুযোগ নিচ্ছে কারা? ফিলিপিনিরা। ফিলিপিন্স স্পেশালি তারা অনেক দক্ষ, আর তারা স্কিল্ড ছাড়া তারা বিদেশে আসে না। আচ্ছা, দেখা যাচ্ছে যে তারা স্যালারি কিন্তু আমাদের বাংলাদেশের থেকে 2 গুণ 4 গুণ, কোনো ক্ষেত্রে 10 গুণ বেশি নিচ্ছে। কিন্তু সেম কাজটা বাংলাদেশিরা হয়তো সামান্য একটু চেষ্টা করলে এখানে কাজ শিখে একটা সার্টিফিকেট নিয়ে সে গেলে কিন্তু তার 2 গুণ 3 গুণ স্যালারি সে অন করতে পারত। কিন্তু ওই যে সে তার ওই কাজটা না করার কারণে, না শেখার কারণে তার শিক্ষাটাও ওখানে গিয়ে কোনো কাজে লাগতেছে না। আচ্ছা, কারণ একটা ছেলে যখন এখান থেকে, একটা এডুকেটেড ছেলে যায়, সে বলতে পারে যে আমি এই ভার্সিটি থেকে আমি এই ডিগ্রিটা নিয়ে আসছি, কিন্তু কাজের কোনো অভিজ্ঞতা দিতে পারতেছে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে স্কিলড হতে হবে, এবং একই সাথে দেখা যাচ্ছে যে উন্নত অনেক দেশে গেলে সেখানকার কস্টিং দিয়ে দেখা যায় মাস শেষে বা দিন শেষে অনেক অল্প অ্যামাউন্ট জমা করা যায়, যেটা হয়তো সৌদি আরবের মতো জায়গায় গেলে এই স্কিল থাকা অবস্থায় আর অনেক বেশি জমা করা যাবে। কি বলেন? এটা তো নিঃসন্দেহে, কারণ হচ্ছে যে সৌদি আরব এমন একটা দেশ, আমি বলবো যে এখানের ঘামের টাকা আসলে খুব সহজে নষ্ট হয় না। আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটা দেখছি যে দেশের বিভিন্ন দেশে সৌদি আরব থেকে বেশি ইনকাম করেও কিন্তু সে মাস শেষে টাকা জমাতে পারে না। কিন্তু সৌদি আরবে খুব কম টাকায় চাকরি করে বা ব্যবসা করে তারা কিন্তু অনেক ভালো আছে অন্যান্য দেশ থেকে। একদম, এর একটাই কারণ সৌদিতে কিছু আইন কারণ বা এতটা এখনো মানুষের মানে খারাপ পথে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে আমরা বলতে পারি যে মেধার সাথে সাথে একটু চোখ কান খোলাও রাখতে হবে যে কোন দেশে গেলে আসলে নিজেদেরকে অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া যাবে, সেটাও মাথায় রাখতে হবে। মেধার চর্চা বা গুণের চর্চা, দক্ষতার চর্চা, সেটা তো অবশ্যই করতে হবে। আপনি উদ্যোক্তা হয়েছেন, এবং উদ্যোক্তা হওয়ার পরেও দেখা যায় যে নানা ধরনের অভিজ্ঞতা আপনার সামনে এসেছে। প্রবাসী বাঙালিরা অন্যান্য দেশে, যেমন আমরা এই প্রবাসের পরবাসের এই আয়োজনে বিভিন্ন দেশের ছাত্রদের গল্প যখন শুনি, দেখা যায় এক শ্রেণীর ছাত্ররা বেশ খারাপ থাকে অনেক সময়, একটা পর্যায়ে জীবনের একটা পর্যায়ে এসে সেটা ঠিক হয়ে যায়। তখন সিনিয়র যারা থাকে তারা তাদেরকে একরকম সহযোগিতা করে, স্নেহের হাত বাড়িয়ে দেয়, আমি বলবো আন্তরিকতার হাত। আপনার এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে কি না? আসলে আমি তো, আমার বিজনেসটা হচ্ছে সেবামূলক খাত। জি। আর বিশেষ করে আমার এই হাসান ট্রাভেলস, জি, এখানে আমার কাজটাই হলো মানুষকে এই ধরনের সেবা দেওয়ার, আর অলরেডি দিয়ে যাচ্ছি দীর্ঘদিন যাবত। তো বিশেষ করে যারাই এই ধরনের কোনো কিছু মাথায় আনে, চিন্তা করে, শুরুতেই আমার কাছে আসে। আচ্ছা, অভিজ্ঞতার জন্য, পরামর্শের জন্য, কিভাবে করবে বা না করবে। আমি তাদেরকে শুধু সহযোগিতা না, আমি পুরো কাজটাই কমপ্লিট করে দিই। তো উদ্যোক্তাদের ক্ষেত্রে এখন আমি বলবো যে যারা কভার আপ বিজনেস করতেছেন, তারা অবশ্যই দ্রুত আপনারা ইনভেস্টর হিসেবে ব্যবসা করেন, নিজের নামে বিজনেস করেন। এনি কাইন্ড অফ বিজনেস আপনি করবেন, আপনি লিগ্যালভাবেই করেন। কারণ অলরেডি সৌদি গভর্নমেন্টের একটা রুলস আছে, আপনি কভার আপ বিজনেসের জন্য কিন্তু বিশাল একটা জরিমানার বিধান আছে। যদি এটা কোনোভাবে আপনার প্রুফ হয়ে যায়, তো সেক্ষেত্রে বিশাল অঙ্কের জরিমানা আপনাকে দিতে হচ্ছে, সেই সাথে আপনাকে দেশে ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আপনি এত বড় ঝুঁকি না নিয়ে আমার মনে হয় আপনারা লিগ্যাল ব্যবসা করবেন, লিগ্যালভাবে ইনভেস্টর হয়ে বিজনেস শুরু করেন।
আর যারা এখনও বিজনেসের সাথে আছেন বিভিন্নভাবে, একদম যদি আপনাদের গ্যারান্টি করা কোনো মানে পার্টনার থাকে বা স্পন্সর থাকে, তাহলে দেন বেটার। ওকে, আপনি এখানে হয়তো ইনভেস্টরের মধ্যে অনেক খরচ বা অনেক টাকা পয়সার ব্যাপার, যদি এমনটি মনে হয় তাহলে আপনাকে ওইটাই বেছে নিতে হবে। কিন্তু যদি আপনি ফ্রিডমলি বিজনেস করতে হয় তাহলে আপনাকে ইনভেস্টর হতে হবে। আচ্ছা, উদ্যোক্তাদের জীবনের আসলে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটা জায়গায় হচ্ছে স্টার্টিংটা করা। স্টার্ট আপের সময় যদি খুব ইনোভেটিভ কোনো আইডিয়া আছে বা বিজনেস প্ল্যান আছে আপনার সাথে শেয়ার করলো, সেক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ বা সহযোগিতা থাকে? আসলে আমি মনে করি বিজনেস করার ক্ষেত্রে সর্বপ্রথম দরকার হচ্ছে সাহস। সাহসটা এটা একটা মানে 1 নাম্বার আপনার। তারপরে যেটা দরকার হলো সেটা হলো মানুষের কাছে একটা সুখ্যাতি। আপনি যেখানে থাকবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসবে, আপনাকে পছন্দ করবে, ভালো জানলে নির্ভরও করে অনেক বেশি। জি শিওর। তো এই জিনিসটা আসলে সর্বপ্রথম দরকার। তারপরে যেটা আসবেন আপনি পুঁজির ব্যাপার বা এই অর্থের ব্যাপার। আসলে যখন আপনার একটা পরিচিতি থাকবে, যখন আপনার একটা মানে সাহস থাকবে, আপনার শ্রম দেওয়ার মতো একটা আপনার ইচ্ছা থাকবে, আসলে পুঁজিটা কোনো সময় এটা আটকে থাকে না, বেশি বড় বিষয় হয়ে দাঁড়ায় না, কোনো না কোনোভাবে ওটা অ্যারেঞ্জ হয়ে যায়। একদমই ইচ্ছা শক্তি আসলে মানুষকে অনেকখানি এগিয়ে দেয়, এটাই আপনি বলছিলেন। এবার একটু রেমিটেন্সের বিষয়ে আসি। রেমিটেন্স তো আসলে দেশের বাইরে যারা থাকে তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তাদেরকে আসলে সম্মান দিয়ে আমরা, যোদ্ধা বিষয়টাই তো আসলে অনেক সম্মানের, সম্মান দিয়ে আমরা এটা বলি। তো আপনার কাছে জানতে চাইবো যে গেল 1 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশে রেমিটেন্স পাঠানো, বৈধ চ্যানেলের রেমিটেন্স, এসব নিয়ে আসলে আপনার অভিজ্ঞতা কি রকম হয়েছে? আসলে বৈধ চ্যানেলের রেমিটেন্স বাংলাদেশে তো আসছে, এখন রেমিটেন্স কিন্তু দিন দিন আপনার রেকর্ড ভঙ্গ হচ্ছে। একটা সময় যা এই মাসে যা আসছে নেক্সট মান্থ এর চেয়ে বেশি আসতেছে। এটা কিন্তু নিচে যাচ্ছে না, উপরেই যাচ্ছে। তো আমি বলবো যে এটা একটা পজিটিভ দিক যে আমাদের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও বেশি বৃদ্ধি পাবে। তবে রেমিটেন্সের ক্ষেত্রে সৌদি আরব তো সবসময় বরাবর সর্বপ্রথম। তো সৌদি আরবে কিছু সীমাবদ্ধতা আছে আমাদের মধ্যে, বিশেষ করে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে। আমরা অন্যান্য দেশের মতো আমাদের সৌদিতে কিন্তু মানি এক্সচেঞ্জ থেকে আমরা টাকা পাঠাতে পারি না, আমাদেরকে ব্যাংকে যেতে হয়। আচ্ছা, তো ব্যাংকে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সময়ের সবচেয়ে প্রধান যে সমস্যাটা সেটা সময়। কারণ আপনাকে একটা সময় নিয়ে ব্যাংকে যেতে হবে, আপনাকে টোকেন নিতে হবে, বসে থাকতে হবে। তো বিদেশে তো সবাই একটু ব্যস্ত থাকে, একদম কারোর হাতে অত সময় থাকে না। তো এই সময়টা আসলে আমি মনে করি খুবই রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আমাদের বাধা। আচ্ছা, যদি অন্যান্য দেশের মতো এরকম ওপেনলি মানি এক্সচেঞ্জ থাকতো, কাজ শেষ করে সে মানি এক্সচেঞ্জে যাবে, টাকা পাঠাবে, তো সে সুন্দরভাবে টাকা পাঠাতে পারতো। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাংকিং টাইমে একটা লোক কাজ ছেড়ে দিয়ে ব্যাংকে গিয়ে টাকা পাঠানো তার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সৌদি আরবের রেমিটেন্সটা একটু মানে সমস্যা। তবে যদি এইটা রিকভার করা যায় তাহলে সৌদি আরবের রেমিটেন্স দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, আমি রিকভারির এই গল্পগুলো শুনবো যে আপনাদের চাওয়াগুলো কীরকম, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর এবং কথা বলছিলাম আমাদের আজকে হাসান ভাইয়ের সাথে। আবারও ফিরে যাচ্ছি হাসান ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি রেমিটেন্স নিয়ে আসলে আপনার প্রত্যাশার কথাগুলো বলতে চেয়েছিলেন, শুনতে চাই। রেমিটেন্স নিয়ে আমি বলবো যে আমি যারা সৌদিতে আছেন বিশেষ করে সবাইকে বলবো আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন। কোনোভাবেই আপনারা, যদিও একটু আপনাদের সময় লস হবে বা আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু তারপর দেশের স্বার্থে, আমাদের বাংলাদেশের স্বার্থে, আমাদের স্বার্থে আমরা এই কষ্টটুকু মেনে নিয়ে আমরা বৈধ চ্যানেলের মাধ্যমে টাকা রেমিটেন্স পাঠাবো। কারণ হচ্ছে আমাদের এই রেমিটেন্সটা কিন্তু আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং আমাদের এই দেশের এই ভবিষ্যতে আমরা যে মেগা প্রকল্পগুলো এর আগে হয়েছে, এই ঋণগুলো পরিশোধ করার জন্য, আমাদের অর্থনীতি চালিয়ে রাখার জন্য এই রেমিটেন্স বিশাল একটা ভূমিকা। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বৈধ চ্যানেলে সবাই টাকা পাঠাবো। তবে আমাদের সৌদিতে সীমাবদ্ধতার কথা তো আপনাকে বললাম, এটার থেকে যদি আমরা যেটা বললাম যে যদি অন্যান্য দেশের মধ্যে, যেমন দুবাইতে মানি এক্সচেঞ্জ কিন্তু একদম ওপেনলি, সবাই যে কোনো এক্সচেঞ্জে যে কোনো সময় গিয়ে কিন্তু টাকা একটু সহজ পাঠাতে পারতেছে। তো আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওটা পারতেছি না, কারণ ব্যাংকিং টাইমটার সাথে সময় ম্যাক্সিমাম লোকই
কাজে থাকে, বিজি থাকে। তো ওই সময় আসলে কাজ পেলে ব্যাংকে গিয়ে এই সময়টা দেওয়া অনেকের হয় না। ভিশন 2030 নিয়ে একটু কথা বলতে চাই। 2030 আলোকে আসলে কিভাবে সৌদি সরকার বিনিয়োগকারীদের পরিবেশ সহজ করছেন? বিনিয়োগকারীদের জন্য তো অলরেডি সৌদি গভর্নমেন্ট বিশাল একটা সুযোগ নিয়ে আসছেন। তারপর আপনার ভিশন 2030-তে আরও কিছু সুযোগ আসবে, যেটা অলরেডি আসতেছে। আচ্ছা, তো এখন পর্যন্ত যেটা আমরা যেটা দেখলাম সেটা হলো যে প্রিমিয়াম রেসিডেন্সি সৌদি গভর্নমেন্ট রিসেন্টলি তারা অ্যানাউন্স করছে। সেটা এই প্রিমিয়াম রেসিডেন্সির মাধ্যমে আমরা বাংলাদেশিরা ইভেন অন্যান্য দেশিরা এটাতে এরা যারা ওন করতে পারবে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। বিশেষ করে ল্যান্ড ওন করতে পারছে, বাড়ি করতে পারছে, স্থায়ীভাবে থাকার সুযোগ সুবিধা পাচ্ছে। তো এখন তো আমি মনে করব যে আমাদের সৌদিতে যেই সুযোগ এই ভিশন 2030-তে ঘোষণা করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই 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 লাভজনক। কারণ আমরা এই সুযোগটা আমরা লুফে নিয়ে আমরা সৌদিতে আরও ব্যবসা বাণিজ্যতে আরও প্রতিষ্ঠিত হতে পারবো সবাই। সৌদি আরবে এসএমই খাতে কি ধরনের সুবিধা রয়েছে এবং কি ধরনের স্কিম রয়েছে একটু বিস্তারিত জানতে চাই। আসলে এসএমই বলতে আমরা বুঝি যেটা স্মল মিডিয়াম, মানে ছোট এবং মাঝারি উদ্যোক্তা। জি। তো এই ছোট এবং মাঝারি উদ্যোক্তার ক্ষেত্রে কিন্তু সব দেশেই নিজের দেশের ন্যাশনালিটিসগুলোকে অ্যালাউ করে বেশি। আচ্ছা। আমরা যেহেতু ফরেনার ইনভেস্টমেন্ট করছি, আমরা বিদেশ থেকে গিয়ে ইনভেস্ট করছি সৌদিতে, সেক্ষেত্রে এসএমই সুযোগ সুবিধা তেমন আমাদের মধ্যে আমরা পাচ্ছি না, বা এটা পাওয়ার কথাও না। কারণ এই সুযোগ সুবিধাগুলো যেই দেশই আপনার ওই দেশের নাগরিকদের জন্য দেওয়া হয়। তো তারপরেও আমরা কিছুটা সুযোগ পাচ্ছি, যেমন নতুন কোম্পানিগুলো যারা খুলতেছে যাদের ওয়ার্কার অনেক কম, অ্যাটলিস্ট মানে 7 জনের নিচে, আচ্ছা, তারা কিন্তু একটা সুযোগ এখনো পাচ্ছে। জি। তো এটা কতদিন থাকবে আমি জানি না, বাট একটা সুযোগ পাচ্ছে, যেটা সৌদিরাও পাচ্ছে, ওই আমাদের ফরেনারদেরকে ওই সুযোগটা দিছে। তো এই জন্য সৌদি গভর্নমেন্টকে আমি আবারও ধন্যবাদ জানাই যে এত সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এবং আরেকটা তো আপনার নিজের নামে আপনার সম্পদ কিনতে, ল্যান্ড কিনতে পারতেছেন, বাড়ি করতে পারতেছেন, এই সুযোগটা কিন্তু রিসেন্টলি ডিক্লেয়ার হয়েছে। জি। তো এটাও একটা ভালো দিক। তো আমি বলবো যে ভবিষ্যতে আরও ভালো আসতেছে ইনশাআল্লাহ। সত্যি তাই, এবং এভাবেই আসলে সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে, সহাবস্থানের মাধ্যমে আসলে দুই দেশ এগিয়ে যাবে, এটাই আমাদের চাওয়া। আপনার কাছে জানতে চাইবো যে দীর্ঘ 28 বছর পর দেশে এসেছেন। দীর্ঘ 28 বছর পর দেশে আসলেও দেশের প্রতি আপনার টান ভালোবাসা কোনো অংশে কখনোই কম ছিল না, এবং মাঝে মাঝেই আপনি দেশে এসেছেন। এই যে বিভিন্ন সময় দেশে আসছেন, এয়ারপোর্টে কোনো রকম হয়রানি বা কোনো কিছু অপছন্দ হয়েছে কখনো? আমি কখনো এই ধরনের কোনো কিছুতে মুখোমুখি হইনি। তবে আমরা আসলে ব্যাপারটা হয়েছে কি, সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ জিনিসগুলো খুব বেশি আনে, ছড়াই বেশি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 6 মাস পরে একটা অকারেন্স হয়েছে, ওইটা খুব হাইলাইট হয়ে যাচ্ছে। আচ্ছা। আর এখন তো সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে, দেখা যাচ্ছে যে ওই নেগেটিভ জিনিসটা সবাই শেয়ার করতেছে, কিন্তু পজিটিভ যে জিনিসগুলো, যেমন আমি এই গত পরশুদিন আমি আসছি, আমি ইমিগ্রেশন শেষ করে আসার আগে আমার ব্যাগেজটা কিন্তু বেল্টে ঘুরতেছিল। বাহ। তো যেটা আমরা অনেক ডেভেলপ কান্ট্রিতে গেলেও আমরা পাই না। আমি সৌদিতে আমি গিয়ে অনেক সময় 20-30 মিনিট দাঁড়ায় থাকি, ব্যাগ আসে নাই। তো আমার দেশে আমি ইমিগ্রেশন শেষ করে, ইভেন আমি যাত্রী হিসাবেও মোটামুটি 2-4-5 নম্বরে আমি নামলাম। তো তারপর আমার ব্যাগেজটা কিন্তু ইয়েতে বেল্টে ঘুরতেছিল। এত সুযোগ সুবিধা তো আমাদের এখনো আছে বিমানবন্দরে, কিন্তু তারপরেও আমরা ওই যে সামান্য কোনো কিছু হইলেই ওইটারে আমরা বেশি ছড়াই ফেলি। তো আমি সবার প্রতি অনুরোধ করব যে শুধু 2-1টা ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন। ওভারঅল আমাদের বিমানবন্দর অন্যান্য দেশের থেকে এখন ভালো, অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে, এবং আমরা খুবই স্যাটিসফাইড এই সার্ভিসে। যেমনটা বলছিলাম যে দীর্ঘ 28 বছর আপনি দেশের বাইরে, কিন্তু বিভিন্ন সময়ে দেশে এসেছেন। দেশের আর্থ সামাজিক, প্রাকৃতিক, রাজনৈতিক সবগুলো পরিবর্তনই কিন্তু আপনার চোখের সামনেই হয়েছে। একটু যদি বিশ্লেষণাত্মক জায়গা থেকে শুনতে চাই যে এই 28 বছরে দেশের পরিবর্ধন কিভাবে দেখছেন? আসলে আমরা প্রবাসীরা তো সবসময় দেশের মঙ্গল কামনা করি, আমরা দেশের জন্যই কাজ করি। যদিও আমরা আমাদের নিজের জন্য, সবাই মনে করে যে প্রবাসী হয়তো তার নিজের ভবিষ্যৎটাই দেখছে, আমরা কিন্তু এটা মনে করি না। আমরা যারা প্রবাসে একটু ভালো অবস্থানে আছি, আমরা কিন্তু দেশ এবং দেশের 10 জনের কথা চিন্তা করি। একদম। আর বিশেষ করে আপনি জেনে খুশি হবেন, একটা প্রবাসীর পিছনে কিন্তু একটা ফ্যামিলি তাকে ওন করে, যেমন 8জন 10জন কোনো ফ্যামিলিতে এর চেয়ে অধিক মেম্বার থাকে, তারা কিন্তু একজন প্রবাসীর দিকে তারা ডিপেন্ডেন্ট। একদম। তো তারপরেও কিন্তু প্রবাসী সে শ্রম ঘাম দিয়ে কিন্তু তার ফ্যামিলির জন্য, তার দেশের জন্য করে যাচ্ছে। এই ফ্যামিলিটা যদি তার ফ্যামিলির জন্য না করতো, তাহলে তার ফ্যামিলিটা অবভিয়াসলি আরেকজনের কাছে হাত পাততে হতো।
একদম। তো আমরা তো কিন্তু আমার ফ্যামিলির শুধু দেখছি না, আলটিমেটলি আমার দেশের একটা ভাবমূর্তি, আমার দেশের একটা সহযোগিতা, বা আমার দেশের ওই যে বললেন রেমিটেন্স যোদ্ধা, জি। আসলে যোদ্ধার মতনই আমরা সবসময় আমরা নিজেকে মনে করি, আমরা পরিশ্রম করি, আমরা দেশের জন্য করি। তো দেশের পরিবর্তন বলতে যে জিনিসগুলো হচ্ছে, বিগত দীর্ঘদিন যাবৎ দেশে একটা সমস্যা তো আমরা ফেস করছি, দেশের গণতান্ত্রিক পরিবেশ ছিল না, তো তারপরেও এখন একটা ভালো পরিবেশে আমরা আসছি। তো আশা করি আমরা ভবিষ্যতে আরো ভালো হবে, অবশ্যই। আমরা এই আশাই করি। কারণ আমরা চাই যে আমাদের দেশে একটা সুস্থ গণতন্ত্র থাকুক, সবাই সুন্দরভাবে তাদের মতামত প্রকাশ করুক। ইভেন আমরা কোনো ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো আমরা কখনোই চাই না প্রবাসীরা। একদম। প্রবাসীরা চাই আমরা যে একটা সুন্দর একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমি স্বাধীনভাবে আসবো, স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কথা বলবো। একদম একদম। তো আমি আশা করব ইনশাল্লাহ আগামী দিনগুলো আমাদের অনেক সুন্দর হবে। এ পর্যন্ত আমাদের প্রবাসী পরবাসের এই আয়োজনে যতজন প্রবাসী এসেছেন প্রত্যেকেরই আসলে কমন চাওয়া এগুলোই। তারা প্রত্যেকেই এটা চায় যে দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। তারা দূর থেকেও হয়তো এটা দেখে শান্তি পায়, এটাই আসলে বোঝার বিষয়। আপনার কাছে জানতে চাইবো যে দেশের কোন কোন খাতগুলোতে আসলে পরিবর্তন আসলে আপনার ভালো লাগবে? দেশের কিছু কিছু খাত তো অলরেডি পরিবর্তন আসছে, যেমন বললাম বিমানবন্দরের কথাই বললাম। জি। তো একটা সময় বিমানবন্দরে অনেক সমস্যা হতো, যেমন ব্যাগেজ আপনার বললাম যে অনেক সময় লাগতো, তো এখন আমরা দ্রুত পাচ্ছি। এটাও তো একটা একদমই একদমই উন্নতির একটা লক্ষণ। একদমই। আমার তো শুরু করতে হবে বিমানবন্দর থেকে, তারপর আমি দেশের মধ্যে ঢোকার গেটটাই তো ওটা। জি সেটাই। তো আশা করি সব দিকে ভালো হবে। তো এখন যে এই আমাদের ঢাকাতে যেই যানজট ছিল, ওটাও আমরা একটু মোটামুটি আগের থেকে অনেকটা একটু রিল্যাক্স আছি। হাসান ভাই, আপনার সাথে এতক্ষণ গল্প করে আমার যেটা মনে হলো যে আপনি সব কিছু এত পজিটিভভাবে দেখতে পারেন, এই দেখার দৃষ্টিটা কিন্তু সবার মধ্যে থাকে না, এবং এই চমৎকার দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি আপনার সামনের দিনে এগিয়ে যান। যদি আমাদের আজকের প্রবাসী পরবাসের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান, বলতে পারেন। আমি RTVর দর্শকদেরকে, ইভেন বাংলাদেশের সকল মানুষকে বলবো, প্রবাসীরা আসলে কারোর কাছ থেকে কিছু নিতে চায় না, দিতে চায়। আমরা সবসময় দেওয়ার জন্য আগ্রহী। তো আমরা চাইবো যে আপনারা সুন্দরভাবে থাকবেন এই দেশে, আমরা সবাই এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। আপনারা সবাই এই সুন্দরের পিছনে আপনাদের হাত থাকবে, সবাই অংশগ্রহণ থাকবে, এই কামনায় আমি RTVর ভালো মঙ্গল কামনা করি। অনেক ধন্যবাদ। আমরাও আসলে অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের জন্য রাখতে চাই। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের প্রবাসী পরবাসী অনুষ্ঠানে কথা বলছিলাম সৌদি আরবের প্রবাসী ইনভেস্টর মোহাম্মদ হাসান আক্তারের সাথে, যিনি কথা বলেছেন সৌদি আরবের বাংলাদেশিদের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে। আমরা আশা করি আজকের আলোচনা বাংলাদেশের ব্যবসায়িক মহলে একটা নতুন চিন্তার পথ খুলে দেবে। সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।